এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি স্যার ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ কবিতাটির বিশ্লেষণ করব। লাভিং ইন ট্রুথ কবিতাটি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই বইয়ের প্রথম সনেট। অ্যাস্ট্রোফেল এবং অ্যান্ড স্টেলা এই বইটিতে 108টি সনেট আছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। যাই হোক, সরাসরি চলে যাই আলোচ্য কবিতাটির প্রসঙ্গে। কবিতাটির যে নাম লাভিং ইন ট্রুথ, সেটি কিন্তু কবিতাটির আসলে টাইটেল বা নাম নয়। এটি কিন্তু কবিতাটির প্রথম লাইনের কিছু একটা অংশ। স্পষ্ট কথায় বলতে গেলে সিডনি কিন্তু কবিতাগুলির বা তার সনেটগুলির কোনো টাইটেল দেননি, তাই তার কবিতা বা সনেটগুলোর প্রথম লাইনের কিছু অংশ দিয়ে সেই কবিতাগুলির টাইটেল ধরা হয়। এরপরে চলে যাচ্ছি মূল যে কাব্যগ্রন্থ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই সম্বন্ধে। অ্যাস্ট্রোফেল এই কথাটির অর্থ হচ্ছে স্টার লাভার, আকাশের তারাকে যে ভালোবাসে। স্টেলা সেই কথাটি ল্যাটিন ভাষায় এর অর্থ হলো স্টার বা তারা, তাহলে স্টেলা হলো স্টার, অ্যাস্ট্রোফেল হচ্ছে স্টার লাভার। এখানে অ্যাস্ট্রোফেল বলতে কবি নিজেকে বুঝিয়েছেন, স্টেলা বলতে তিনি পেনিলোপ ডেভারাক্সকে বুঝিয়েছেন। পেনিলোপ ডেভারাক্সের সঙ্গে সিডনির দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। যাই হোক, তাদের বিয়ে হয়নি। পরবর্তী ক্ষেত্রে পেনিলোপ ডেভারাক্স লর্ড রিচ বলে একজন ব্যক্তিকে বিবাহ করেন। তো যাই হোক, সিডনির লেখা 108টি সনেট, যেটি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা বইতে আছে, সেই সনেটগুলি একটি সিকোয়েন্স ফর্ম করে। সিকোয়েন্স অর্থাৎ পরপর সনেটগুলির মধ্যে বিষয়বস্তুগত মিল আছে। আমরা কিন্তু এখানে প্রথম সনেটটি পড়ছি বা আলোচনা করছি। চলে যাচ্ছি প্রথম সনেটটির টেক্সট অংশে। কি বলছেন কবি প্রথমেই? লাভিং ইন ট্রুথ। ইন ট্রুথ মানে হচ্ছে সিনসিয়ারলি, আন্তরিকভাবে। তিনি বলছেন তার ভালোবাসা আন্তরিক, তার ভালোবাসা অরিজিনাল, তার মধ্যে কোনো খাদ নেই। অ্যান্ড ফেন ইন ভার্স মাই লাভ টু শো। তিনি ফেন ইচ্ছা প্রকাশ করছেন, টু শো হিজ লাভ তার ভালোবাসা প্রকাশ করবেন, ইন ভার্স কবিতার মধ্যে দিয়ে। এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই, কবির কাছে বেস্ট মিডিয়াম অফ এক্সপ্রেসিং হিজ লাভ ইজ পোয়েট্রি। কবির কাছে কিন্তু কবিতাই হচ্ছে বেস্ট মিনস অফ এক্সপ্রেশন, তাই তিনি কবিতা লিখে পেনিলোপকে তার ভালোবাসার কথা জানাবেন। সেকেন্ড লাইনে আসি, দ্যাট সি ডিয়ার সি মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন। তিনি কবিতা লেখার কথা কেন ভাবছেন, তার একটি স্পেসিফিক কারণ দেওয়া আছে। যাতে করে সে, মানে যাতে করে পেনিলোপ তার প্রেমিকা, ডিয়ার সি যিনি কবির ডিয়ার প্রিয় মানুষ, মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন কবির কষ্ট থেকে কিছু আনন্দ পেতে পারে। তা কবি বলছেন তার কষ্ট থেকে তার প্রেমিকা আনন্দ পাবে। এখানে আমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে প্রেমিকা কি খুব নিষ্ঠুর প্রকৃতির, যিনি প্রেমিকের কষ্ট থেকে আনন্দ পাবেন? দ্বিতীয় কথা, কবিতা লেখার মধ্যে কষ্ট কোথায় থাকতে পারে? কারণ কবির কাছে কবিতা লেখা কিন্তু খুব সহজ কাজ। আমরা যখন কবিতাটির শেষের দিকে পৌঁছে যাব, তখন বুঝতে পারবো যে এখানে কষ্ট বলতে কবি একটি ইন্টেলেকচুয়াল যে পেন, একটা ইন্টেলেকচুয়াল ইফোর্ট, বুদ্ধিগত একটা পরিশ্রম, ইন্টেলেকচুয়াল লেবার, সেই বুদ্ধিগত পরিশ্রমের কথা বলছেন। যাই হোক, যখন সেই জায়গাতে আসব তখন সেই বুদ্ধিগত পরিশ্রমের জায়গাটি ব্যাখ্যা করে দেব। চলে যাচ্ছি থার্ড লাইনে। কবির এক্সপেকটেশন কি? প্লেজার মাইট কজ হার রিড। প্রেমিকা যখন কবিতাটি দেখবে তখন প্রেমিকা কি ভাববে, যে কবি বুদ্ধিগত পরিশ্রম করে কবিতাটি লিখেছেন।
তাই তিনি আনন্দ পাবেন। আনন্দ পেলে তিনি কবিতাটি পড়বেন। রিডিং মাইট মেক হার নো, পড়লে তিনি জানতে পারবেন। কি জানতে পারবেন? যে কবির ভালোবাসা ট্রু, অরিজিনাল, সিনসিয়ার। কবির ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। নলেজ মাইট পিটি উইন, তিনি যখন এই জ্ঞানটি পাবেন প্রেমিকা, তখন তিনি কবিকে পিটি, দয়া করবেন। অ্যান্ড পিটি গ্রেস অবটেন, এই দয়া থেকে আসবে গ্রেস বা সম্মতি, কনসেন্ট। তিনি কবিকে তার জীবনসঙ্গী হিসাবে মেনে নেবেন। তিনি কবিকে তার প্রেমিকের মর্যাদা দেবেন। চলে আসছি ফিফথ লাইনে। আই শট ফিট ওয়ার্ডস টু পেন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও। আগে এই লাইনটির শেষ অংশটুকুর ব্যাখ্যা করব। ব্ল্যাকেস্ট ফেস অফ ও, ও মানে দুঃখ, দুঃখের কালোতম মুখ। এমনিতেই কালো মুখ, সেটাকে আমরা কিন্তু দুঃখের প্রতীক হিসাবে ধরতে পারি, কিন্তু সেই দুঃখেরও কালোতম মুখ, ব্ল্যাকেস্ট। এখানে কিন্তু কবি বলছেন প্রেমিকার থেকে দূরে থাকার জন্য তার যে ও বা দুঃখ, কষ্ট, সেটিকে তিনি এক্সাজারেটেড, বাড়িয়ে দেখাবেন। তাই তিনি বলছেন ব্ল্যাকেস্ট ফেস অফ ও, সেই দুঃখটাকে বাড়িয়ে তিনি দেখাবেন। কোথায় দেখাবেন? কবিতার মধ্যে দিয়ে। তাই কি হলো কি, আই শট, তিনি খুঁজছেন। কি খুঁজছেন? ফিট ওয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু পেন্ট। পেন্ট মানে এখানে রং করা নয়, এটা হচ্ছে ডেপিক্ট, প্রেজেন্ট, উপস্থাপিত করার জন্য। তাহলে প্রেমিকার থেকে দূরে থাকার ফলে বা দূরে থাকার জন্য কবির হৃদয়ে যে কষ্ট, সেই কষ্টটাকে বাড়িয়ে 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 প্রকাশ করবার জন্য কবি শব্দ খুঁজে বেড়াচ্ছেন। তাহলে এই শব্দ খোঁজাটার মধ্যে কিন্তু সেই বুদ্ধিগত পরিশ্রম রয়েছে। যে বুদ্ধিগত পরিশ্রম এর কথা কবি বলেছেন সেকেন্ড লাইনে পেন কথার মধ্যে দিয়ে। স্টাডিং ইনভেনশনস ফাইন, এই শব্দগুলি কবি কোথায় পাবেন? তিনি পাবেন ইনভেনশনের মধ্যে। ইনভেনশন মানে হচ্ছে অরিজিনাল পোয়েমস, অন্য কবিদের লেখা কবিতা হতে পারে, তার লেখাও কোনো কবিতা হতে পারে। বেসিক্যালি তিনি অন্য কবিদের কবিতাগুলোকে পড়ছেন, স্টাডিং, পড়াশোনা করছেন। কেমন করে পড়ছেন? ফাইন, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ছেন। কেন কি? তার অনুভূতিগুলিকে প্রকাশ করবে সেই শব্দগুলিকে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে অনুভূতি কবি নিজের, শব্দগুলো অন্য কারো। হার উইটস টু এন্টারটেন, কবির এটাও লক্ষ্য আছে যে শব্দগুলি তিনি ব্যবহার করবেন সেই শব্দগুলি যেন এন্টারটেন, আনন্দ দেয়। কাকে আনন্দ দেয়? হার উইটস, প্রেমিকার পাণ্ডিত্যকে আনন্দ দেয়। তাহলে কবি যে শব্দগুলি খুঁজছেন সেই শব্দগুলির মধ্যে একটা চাকচিক্য ভাব থাকবে, একটা কাঠিন্য ভাব থাকবে, যার অর্থ বুঝতে হয়তো প্রেমিকাকেও একটু বুদ্ধি খরচ করতে হবে, তাতে প্রেমিকা আরও বেশি ইমপ্রেসড হবে। এখানে একটা প্রশ্ন আছে, সিডনি কি তার প্রেমিকাকে একটু আর্টিফিশিয়াল মাইন্ডেড ভাবছেন, কৃত্রিম মনের ভাবছেন, না সত্যি সত্যি পেনিলোপ এই রকম মাপের মহিলা ছিলেন? সেটা এই কবিতার বিচার্য বস্তু নয়। অপ্ট টার্নিং আদার্স লিভস, অপ্ট প্রায়শই, টার্নিং উল্টে দিচ্ছেন, আদার্স লিভস অন্যদের পাতা। তিনি বলতে পারতেন পেজেস, তিনি বলছেন লিভস। লিভস মানে কিন্তু এখানে পেজেস অফ বুকস, অন্য কবিদের বইয়ের পাতাগুলো উল্টাচ্ছেন। টু সি দেখার জন্য, ইফ দেনস উড ফ্লো তখন যদি প্রবাহিত হয়, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স কিছু তাজা এবং কার্যকরী ঝিরঝিরে বৃষ্টি, আপন মাই সানবার্নড ব্রেন তার রৌদ্রে পোড়া মাথার উপর। তাহলে কবি নিজের অনুভূতিগুলিকে প্রকাশ করতে চাইছেন অন্যদের কবিতা থেকে বেছে নেওয়া শব্দ থেকে বা শব্দ দিয়ে।
আমরা জানি যে অনুভূতি প্রত্যেকটা মানুষের মধ্যে ডিফারেন্ট, আলাদা, তাহলে সেই অনুভূতি প্রকাশকারী শব্দগুলিও আলাদা। তার ফলে কি হচ্ছে, কবি যখন চেষ্টা করছেন নিজের অনুভূতিগুলিকে অন্যের কবিতা থেকে বেছে নেওয়া শব্দ দিয়ে প্রকাশ করতে, তখন তিনি কিন্তু সেই শব্দগুলি খুঁজে পাচ্ছেন না। তার মধ্যে একটা অ্যাংজাইটি, উদ্বিগ্নতা কাজ করছে। কারণ কি, তিনি সময় দিচ্ছেন, চেষ্টা করছেন, তার কবিতা লেখার কাজ এগোচ্ছে না। সেই তার যে একটা উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, সেটাকেই তিনি প্রকাশ করেছেন সানবার্নড ব্রেন, রৌদ্রে পোড়া একটা মাথা, মানুষ যার মাথাটা রোদে পুড়ে গেছে, রোদে গরম হয়ে গেছে, তার সঙ্গে তিনি তুলনা করেছেন। এবং ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স, একটা কার্যকরী এবং তাজা ঝিরঝিরে বৃষ্টি, তার সঙ্গে তিনি তুলনা করেছেন সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলিকে। তাহলে একটা লোক যার মাথাটা রোদে থেকে গরম হয়ে গেছে, ঠান্ডা এবং একটা ঝিরঝিরে যদি বৃষ্টিতে বা জল তার মাথায় দেওয়া হয়, তিনি খুব আরাম বোধ করেন। সেইভাবে কবির মনে অ্যাংজাইটি কমবে তিনি যখন সেই উপযুক্ত শব্দগুলো খুঁজে পাবেন। পরের প্রশ্ন আমাদের মনে, আদৌ কি তিনি সেই শব্দ খুঁজে পাবেন? কারণ ফিলিংস ডিফার ফ্রম ম্যান টু ম্যান, প্রত্যেকটা মানুষের মধ্যে ফিলিংস আলাদা। সো দ্য ওয়ার্ডস হুইচ উইল কনভে দোজ ফিলিংস মাস্ট বি ডিফারেন্ট। তাই যে শব্দগুলো সেই অনুভূতিগুলিকে প্রকাশ করবে সেগুলি ডিফারেন্ট হবে। চলে যাচ্ছি সেকেন্ড পার্টে, যেটা কবিতাটার শেষ 6 লাইন। বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ, শব্দগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। তাহলে শব্দগুলো কিন্তু স্মুথলি আসছে না, তিনি পরপর সব শব্দ খুঁজে পাচ্ছেন না। তার হয়তো অনুভূতি অনুযায়ী 4-5টা পরপর শব্দ হবে, তিনি হয়তো প্রথম শব্দ পেলেন, তৃতীয় শব্দ পেলেন, চতুর্থ শব্দ পেলেন, কিন্তু পঞ্চম শব্দ পেলেন না। তাই তিনি বলছেন শব্দগুলো যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। ওয়ান্টিং ইনভেনশন স্টে, যেন কবিতাগুলো চাইছে তার ইনভেনশন, এই পোয়েট্রি রাইটিং, কবিতা লেখার কাজটা স্টে, থেমে থাকুক। কবিতা লেখাকে ইনভেনশন কেন বলা হচ্ছে? কারণ কবিতা তো একটা অরিজিনাল জিনিস, সেটা কিন্তু কৃত্রিম নয়, সেটা কারো কাছ থেকে ধার করা যায় না। ইনভেনশন, নেচার চাইল্ড, এই যে ইনভেনশন যেটাকে বলছে পোয়েটিক ক্রিয়েশন, কবিতা লেখা নেচার চাইল্ড, এটা হচ্ছে প্রোডাক্ট অফ স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ত ভাবের এটা একটা বহিঃপ্রকাশ থাকবে কবিতার মধ্যে। নেচার মানে এখানে হচ্ছে স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ত ভাব। ফ্লেড স্টেপ ডেম স্টাডিজ ব্লোজ, স্টেপ ডেম মানে হচ্ছে স্টেপ মাদার, এখানে স্টেপ মাদারকে স্টাডি, কি স্টাডি? অন্যের কবিতাগুলোকে স্টাডি করা। সেটা কিন্তু সৎ মায়ের মতন কবিকে সাহায্য করছে না, কবিতা লেখার কাজে সাহায্য করছে না। তাহলে স্পন্টেনিটি হচ্ছে অরিজিনাল মাদার, বায়োলজিক্যাল মাদার, তার চাইল্ডকে ইনভেনশন, পোয়েটিক ক্রিয়েশন, এবং ইনভেনশনের স্টেপ মাদারকে স্টাডি। যেভাবে সৎ মা চায় না তার সৎ সন্তানের উন্নতি হোক, সেভাবে স্টাডি চাইছে না ইনভেনশন বা পোয়েটিক ক্রিয়েশনের কাজ হোক। শুধু তাই নয়, অ্যান্ড আদার্স ফিট স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে, এবং অন্যদের ফিট মানে হচ্ছে ফিট অফ ভার্স, কবিতার চরণ। ওই যে ফিট দিয়ে আমরা প্রসডি করার সময় আয়াম্বিক, পেন্টামিটার, টেট্রামিটার, ওই যে ফিট দিই, সেগুলোকেই বলছে ফিট। স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে, তিনি তো অন্য কবিদের কবিতার বইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন, কিন্তু অ্যাংজাইটির ফলে কি হচ্ছে, সেই কবিতার যেগুলো ফিট, ইম্পর্টেন্ট ফ্রেজেস, গুরুত্বপূর্ণ অংশ, সেগুলো তার কাছে অজানা বলে মনে হচ্ছে। তাহলে অ্যাংজাইটি মানুষের মধ্যে কিনা পরিবর্তন আনতে পারে। দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোজ, এখানে কবি নিজেকে একটা চাইল্ডিং মাদারের সঙ্গে তুলনা করেছেন। একটা মা তার সন্তানকে জন্ম দিতে যাচ্ছেন, তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সন্তানটা জন্ম হলেই তার যেন কষ্ট লাঘব হয়ে যাবে, কিন্তু তার সন্তানের জন্ম হতে সময় লাগছে। ইট ইজ টেকিং টাইম ফর দ্য চাইল্ড টু টেক বার্থ, সো দ্য মাদার ইজ এক্সপিরিয়েন্সিং এক্সক্রুসিয়েটিং পেন, তাই মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে। সেইভাবে
ফিলিংসটা প্রকাশ করলেই কবির মধ্যে থাকা অ্যাংজাইটি, কবির মধ্যে থাকা মানসিক যন্ত্রণা দূর হয়, হ্রাস পায়। কিন্তু কবি তার অনুভূতিগুলিকে প্রকাশ করতে পারছেন না। তাহলে অনুভূতি যেন সেখানে একটা ওই চাইল্ডের ভূমিকা পালন করছে। বাইটিং মাই টুরান্ট পেন, তিনি তো পেন দিয়ে কবিতা লিখছেন, তার মনে হচ্ছে পেনটা যেন টুরান্ট, টুরান্ট কথাটা ইউজ করি আমরা স্কুল থেকে পালিয়ে যাওয়া ছেলের ক্ষেত্রে। পেন তো একটা ইনঅ্যানিমেট জড় বস্তু, সে পালিয়ে যাবে কি করে? পেন কি পালিয়ে যাচ্ছে? না, কবির কনফিডেন্স চলে যাচ্ছে, কবির মনোযোগ চলে যাচ্ছে, কবির সেলফ বিলিভ, আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাসটাই চলে যাচ্ছে। তাই তিনি পেনটাকে চিবোচ্ছেন। আমরা পরীক্ষার হলে দেখি কেউ কেউ পেন চেবায়। কেন চেবাই? একটা হতাশা, সে উত্তরটা লিখতে পারছে না। এখানে কবিও লিখতে পারছে না কবিতাটা। বিটিং মাইসেলফ ফর স্পাইট, স্পাইট মানে হচ্ছে অ্যাঙ্গার, রেগে নিজেকে বিটিং, আঘাত করছে, নিজের বুক চাপড়াচ্ছে, নিজে নিজেকেই আঘাত করছে। এটা একটা তো ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। তখন কি হচ্ছে? ফুল সেড মাই মিউজ টু মি, তখন কাব্যের দেবী আসছে। মিউজ হচ্ছে কাব্যের দেবী, মিউজ হচ্ছে 9 গডেসেস, বিভিন্ন ফিল্ডের তারা দেবী। এখানে কিন্তু মিউজ বলতে স্পেসিফিক্যালি ইউটার্পের কথা বলা হয়েছে, EUTERPE। এবং ইউটার্প কি বলছে? ফুল, কবিকে বোকা বলে সম্বোধন করছে, বলছে তুই তো কবি, তুই জানিস কবিতা কি করে লিখতে হয়, কিন্তু তুই কেন ভুল করছিস? কি বলছেন? লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, তোমার হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। তার মানে কি বলতে চাইছেন? ফিলিংস ইজ ইম্পর্টেন্ট, ওয়ার্ডস আর নট ইম্পর্টেন্ট। তাহলে তুমি তোমার অনুভূতি যেটা আছে সেটাই প্রকাশ করো। ইফ দ্য ফিলিংস ইজ ইয়োর ওন, দ্য ওয়ার্ডস মাস্ট বি অফ ইয়োর ওন। যদি অনুভূতি তোমার নিজের হয়, শব্দও নিজের হতে হবে। তাহলে কবির ভুল কোথায় ছিল? কবি তার প্রেমিকাকে বুদ্ধিগতভাবে একটা চমক দেওয়ার জন্য তিনি বিশেষ চাকচিক্যওয়ালা শব্দ খুঁজতে গেছিলেন, সেখান থেকেই কবির সমস্যার শুরু। যাই হোক, কবির হতাশা যখন বেশ প্রগাঢ় হয়ে উঠেছে, তখনই কিন্তু কাব্যের দেবী এসে কবিকে সঠিক পথে ফেরার রাস্তা দিলেন। এইভাবে এই কবিতা থেকে আমরা দেখলাম সিডনি একটা কবিতা লেখার ক্ষেত্রে কি সমস্যা সৃষ্টি বা মোকাবিলা করেছিলেন, এবং সেখান থেকে তিনি কি করে বেরিয়ে এলেন। এবং এই কবিতার মধ্যে দিয়ে সিডনির কিন্তু পেনিলোপের প্রতি ভালোবাসাও কথাও আমরা জানতে পারছি। সো দিস পোয়েম ইজ অ্যাবাউট লাভ মেকিং অ্যান্ড পোয়েট্রি রাইটিং কামস অ্যাজ এ মোটিভ only because poetry writing is here looked upon as a means of expressing his love for the beloved। এবং কবিতা লেখার কাজটা সেই কারণেই আসছে, কারণ সেই ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসাবে কবিতাকে ধরে নেওয়া হচ্ছে বলে। যাই হোক, এই ছিল কবিতার সম্বন্ধে বিশ্লেষণ। আমার ওয়েবসাইট priyankardatta.com-এ ইতিমধ্যেই এই কবিতা সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে, তোমরা সেটি অবশ্যই পড়বে। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তোমরা যে কোনো রকম সাহায্যের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9775121673, বা তোমরা আমাকে মেলও করতে পারো। আমার মেল আইডি হলো priyankardatta@gmail.com। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটির শেষ অংশে আমরা চলে এসেছি। শেষ করবার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও ভিডিও প্রেজেন্টেশনগুলি থেকে উপকৃত হতে পারে। তোমাদের মূল্যবান মতামত আমার ভিডিও প্রেজেন্টেশনগুলির কমেন্ট সেকশনে লেখো। সকলকে ধন্যবাদ।